আমি খেলতে যাচ্ছি, আমার সখীরা আমাকে ডাকছে। কতবার বলেছি এভাবে খেলতে যাস না, অনেক বড় হয়েছিস, বুঝতে হবে তো তোকে। আমি তাড়াতাড়ি ফিরে আসবো মা, সত্যি বলছি, আমাকে যেতে দাও না। ঠিক আছে যা, কিন্তু সন্ধ্যার আগেই ফিরে আসবি। আচ্ছা ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। কি গো গিন্নি, এখানে দাঁড়িয়ে আছো যে? রান্না কি হয়ে গেছে? হ্যাঁ, রান্না তো অনেকক্ষণ আগেই হয়েছে। তাহলে দাও তো, আমাকে দুমুঠো খেতে দাও। খেয়ে আবার জমিদারের বাড়িতে কাজে যেতে হবে। আজ এমনিতেই অনেক দেরি হয়ে গেল। জানি না জমিদার মশাই কি বলবেন। ঠিক আছে, রান্নাঘরে এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। আচ্ছা, মুক্তাকে তো সকাল থেকে দেখছি না, সে কোথায় গিয়েছে? সে কি আর বাড়িতে আছে? দেখো পাড়ায় পাড়ায় টৌ টৌ করে ঘুরে বেড়াচ্ছে। কত বলি মেয়েটাকে, এখন তো বড় হয়েছিস, বাড়িতে থাক। কে শোনে কার কথা? আহ গিন্নি, এভাবে বলো না মেয়েটাকে। এটাই তো বয়স ঘোরার। এই বয়সে ঘুরবে না তো কখন ঘুরবে? এই তো তোমার আশকরা পেয়ে পেয়ে মেয়েটা মাথায় উঠেছে, কারো কোনো কথাই শোনে না। হয়েছে হয়েছে, এখন এসো তো, খেতে দাও আমাকে, আজ অনেক দেরি হয়ে যাচ্ছে। এরপর রহিম খাওয়া দাওয়া শেষ করে জমিদারের বাড়িতে যায়। তোর এতক্ষণে আসার সময় হলো রহিম? আমার গাছগুলোতে সকাল সকাল পানি দিতে হয়, আবার গরুগুলোকেও মাঠে নিয়ে যাবি চড়াতে। এরপর পাশের গ্রামেও অনেক কাজ বাকি আছে, আর তুই কি না এত দেরি করে এলি? ঘুম কি ভাঙে না তোর? তুই জমিদার নাকি আমি জমিদার, আমি মাঝে মাঝে ভুলে যাই। ক্ষমা করবেন জমিদার সাহেব, আসলে আমার বাড়ি তো গ্রামের একদম শেষ প্রান্তে, তাই সেখান থেকে আসতে একটু সময় লাগে। আপনার কাছে যদি কিছু টাকা হাওলাত চাই, আপনি কি আমাকে দেবেন? তুই তো আমার বাকি টাকাই শোধ করলি না, ঋণের বোঝা কি বাড়াতে চাচ্ছিস? জমিদার সাহেব, আমার বাড়ি থেকে এখানে আসতে অনেক দেরি হয়ে যায়। যদি একটা সাইকেল থাকতো তাহলে খুব তাড়াতাড়ি আসতে পারতাম। আর আপনার বিভিন্ন কাজে তো আমাকে পাশের গ্রামেও যেতে হয়। হয়েছে হয়েছে, আমি আর তোকে টাকা দিতে পারবো না। আগের যে সুদের টাকা আছে সেগুলো আগে শোধ কর, বাকি টাকাগুলো তুই কিছুই শোধ করিসনি। এখন যা, তাড়াতাড়ি কাজে লেগে পড়, এমনিতেই অনেক দেরি করে এসেছিস। ঠিক আছে মালিক, আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি। আরে রাস্তার পাশে কে এভাবে বসে আছে? মনে তো হয় না এই গ্রামের কেউ, দেখে মনে হচ্ছে অন্য দেশ থেকে এসেছে। যাই জিজ্ঞেস করি, হয়তো কোনো সাহায্যের প্রয়োজন হতে পারে। কে আপনি, আর এখানে বসে কি করছেন? আপনাকে দেখে তো অনেক ক্লান্ত মনে হচ্ছে। আসলে আমি এই গ্রামের কেউ না, আমি বাংলার এই গ্রাম ঘুরে দেখার জন্য এসেছি। আমি অনেক ক্লান্ত, আমাকে একটু পানি খাওয়াতে পারবে? ও আচ্ছা, আপনি তো তাহলে আমাদের অতিথি। আপনি আমার সাথে চলুন, আমি আপনার জলখাবারের ব্যবস্থা করে দিচ্ছি। এই তো সামনেই আমাদের বাড়ি। তোমাকে অনেক ধন্যবাদ, চলো তাহলে যাওয়া যাক। মা, মা, কোথায় গেলে তুমি? দেখো মা, আমি কাকে সাথে করে নিয়ে এসেছি। উনি আমাদের গ্রাম ঘুরতে এসেছে। ওনাকে বাইরে বসতে বল, আমি জলখাবারের ব্যবস্থা করছি। আমি তোমাকে সাহায্য করছি মা। মুক্তা লোকটিকে বাইরে বসতে দিয়ে তার মাকে সাহায্য করতে যায়। তুই যে লোকটাকে নিয়ে এসেছিস, এখন আমি কি খেতে দেব? ঘরে যে কিছুই নেই। তোর খাবারটা আর তোর বাবার খাবারটা অবশিষ্ট আছে, আমারটা আমি আগেই খেয়ে ফেলেছি। আমি বুঝতে পারিনি, কিন্তু সে তো অনেক তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত, তাকে কিভাবে বাড়ি থেকে না খাইয়ে পাঠাই। তার থেকে তুমি আমার খাবারটাই দিয়ে দাও, আমি না হয় অন্য কিছু খেয়ে নেব। তুই আসলেই লক্ষ্মী একটা মেয়ে, দাঁড়াও আমি এক্ষুনি খাবার দিচ্ছি। এরপর মুক্তা এবং তার মা লোকটিকে খেতে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ ছোট মেয়ে, আর আপনাকেও।
আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, তাই আপনাদের দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, শুধু এই বীজটুকু আছে। এটা তোমরা রাখো। এটা হলো আমাদের দেশের ফুলের বীজ। আমাকে এখন চলে যেতে হবে, আমি এখন আসি, তোমরা ভালো থেকো। এরপর মুক্তা আর তার বাবা মিলে ফুলের বীজগুলো তাদের উঠোনে লাগিয়ে দেয়। কিছুদিনের মধ্যেই সেই বীজ থেকে অনেক সুন্দর ফুলের গাছ বেরোয়। বাবা দেখো ফুলের গাছগুলো কত সুন্দর, আমি এরকম ফুল আগে কখনো দেখিনি। আমি তো ভেবেছিলাম এই বীজগুলো থেকে শুধুমাত্র দু একটা ফুলের গাছ বেরোবে, এখন তো দেখি পুরো ফুলের বাগান হয়ে গেছে। হ্যাঁ রে মা, আমিও এর আগে এরকম ফুল দেখিনি। এই ফুলের চাহিদা নিশ্চয়ই অনেক বেশি হবে। আমি কি তোর বাগান থেকে কিছু ফুল তুলে বাজারে বিক্রি করতে পারি? হ্যাঁ বাবা, এখানে তো অনেকগুলো ফুল আছে, তুমি কিছু ফুল তুলে বাজারে বিক্রি করে এসো। এরপর রহিম কিছু ফুল তুলে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। বাজারে এই ফুলের বেশ চাহিদা ছিল। এরপর থেকে রহিম জমিদারের বাড়িতে কাজ ছেড়ে দেয় এবং এই ফুল বিক্রি করেই তাদের সংসার চালাতে শুরু করে। সুজন গ্রামের এক গরিব চাষি। সে তার পরিবার নিয়ে ছোট্ট একটা গ্রামে থাকতো। সুজনের নিজের জমি বলতে কিছুই ছিল না। সে জমিদারের জমিতে চাষের কাজ করত। কি গো, তুমি এখন আবার কোথায় চললে? কোথায় আর যাব বলো, কাজে যাচ্ছি। এত বেলা হয়ে গেল যে। তুমি কি পাগল হয়ে গেলে? এই জ্বর গা নিয়ে কাজে যাবে? গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, রোদে দাঁড়িয়ে চাষের কাজ তো করতে পারবে না। তা যাই হোক, কাজে তো যেতেই হবে। তুমি তো জানোই জমিদার মশাই কেমন মানুষ। আজ না গেলে কাজ থেকে বার করে দেবে। যা হবে দেখা যাবে। যাও তো, এখন বিছানায় গিয়ে শো। আজ কোথাও যেতে হবে না তোমাকে। কি বলছো বউ? কাজটা চলে গেলে আমাদের কি হবে বলো তো? আমাকে যেতে দাও, কিছুই হবে না। জ্বর না কমা পর্যন্ত তোমাকে আমি বাড়ির বাইরে যেতে দেব না। যাও, এখন বিছানায় শুয়ে পড়ো। না না না, আমি তোদের কোনো কথা শুনতে রাজি নই। তোদের প্রত্যেককে আমি বলে দিয়েছিলাম, এখন কেউ ছুটি নিবি না। হুজুর, আমার কাল বড্ড জ্বর হয়েছিল, তাই আসিনি। রোদে দাঁড়িয়ে কাজ করলে আমি মাথা ঘুরে পড়ে যেতাম, কাজ তো কিছুই হতো না, তাই একটু বাড়িতে বিশ্রাম নিচ্ছিলাম হুজুর। কি আমার আদরের ঘরে দুলাল, মাথা ঘুরে পড়ে যেত, একটু গা গরম হয়েছে কি হয়নি তার জন্য ছুটি নিয়া। যা যা যা, এখান থেকে যা তো, ফ্যাস ফ্যাস করিস না। কাল বউকে কতবার করে বারণ করলাম, আমার একটা কথাও শুনলো না। আমি জানতাম হুজুর একটা কথাও শুনবে না আমার, আমাকে ঠিক কাজ থেকে বার করে দেবে। এবার কি করে চলবে আমাদের? আমি জানি বউ আমার কথা ভেবে আমাকে কালকে কাজে যেতে দেয়নি, গেলে নির্ঘাত মাথা ঘুরে পড়ে যেতাম। কালকে জ্বরটা খুব বাড়াবাড়ি হয়েছিল, কিন্তু এখন কি হবে? কাজ না করলে খাবো কি? রোজগার হবে কোথা থেকে? কিছুই তো বুঝতে পারছি না। কি গো, তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? যা ভয় পেয়েছিলাম তাই হয়েছে। তোমায় কাল বললাম না, কাজে না গেলে
হুজুর ফার্স্ট থেকে বার করে দেবেন, তাই হয়েছে গো বউ। কি নিষ্ঠুর মানুষ! মানুষ অসুস্থ শুনেও এমন ব্যবহার করতে একটুও বাধলো না। এরকম জায়গার কাজ করার থেকে না করা অনেক ভালো। কি বলছো গো বউ? তোমার মাথা কি খারাপ হয়ে গেল? আমার রোজগার বন্ধ হয়ে গিয়েছে, এখন আমাদের সংসার কি করে চলবে? এখন যে আমরা না খেতে পেয়ে মারা যাব। শোনো, এত ভাবাভাবির কি আছে বলো তো? কিছু না কিছু পথ নিশ্চয়ই বের হবে। ইচ্ছা থাকলে উপায় হয়, বুঝেছো? আমরা দুজনে মিলে ঠান্ডা মাথায় ভাববো, কিছু না কিছু রোজগারের পথ নিশ্চয়ই বের হবে। বুঝি না বাবা, তুমি এত সাহস কোথা থেকে পাচ্ছ? আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। এই একটাই কাজ জুটিয়েছিলাম অনেক কষ্টে, এখন হাতে কাজ নেই, নিজের কোনো জমি জমা নেই, কি করে আমার এই সংসার চলবে? তুমি বলো, তুমি কি পথ বের করবে? তোমায় এত কিছু ভাবতে হবে না গো। শোনো, আমি খাবার দিচ্ছি, তুমি হাত মুখ ধুয়ে এসো। জানো তো, আমি অনেক ভেবে একটা কথা ঠিক করেছি। কি কথা বল? কোনো কি উপায় পেয়েছ? আমি ঠিক করেছি তুমি এবার থেকে চা বিক্রি করা শুরু করবে। কথাটা কিন্তু মন্দ বলনি, কিন্তু রহিম ভাইও তো চা বিক্রি করে। এতদিনের লোক, লোকে কেন আমার কাছে আসবে বলো তো? সেটা তো আমি জানি গো, আমি অন্য কথা ভেবেছি। আমি সাধারণ কোনো চা বিক্রির কথা বলছি না। তুমি তো জানো অনেক রকমের চা বানাতে পারি, যেমন লেবু চা, মশলা চা। এসব চা সবাই খেতে ভালোবাসে। শোনো, তুমি এবার থেকে লেবু চা আর মশলা চা বিক্রি করবে। আমি তৈরি করে দেব আর তুমি গিয়ে বিক্রি করবে। ঠিক আছে বউ, তুমি যা বলছো তাই করব। ঠিক পরের দিন থেকে সুজন চা নিয়ে বেরিয়ে পড়ল চা বিক্রি করতে। আসুন আসুন, চা নিয়ে যান, লেবু চা, মশলা চা। চা নিয়ে যান, চা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এ হলো লেবু চায়ের জাদু। চা নিয়ে যান, চা। আরে সুজন ভাই, দেখছি তুমি আবার চা বিক্রি করছো। হ্যাঁ রে, আমি চা বিক্রি করা শুরু করেছি। এই তো আজ থেকে শুরু করলাম। খাবি নাকি এক কাপ চা? দাও ভাই, আমাকে একটু লেবু চায়ে দাও, দেখি তোমার চা খেতে কেমন লাগে। বাহ ভাই, এই তো দারুণ খেতে। মনে হচ্ছে লেবু চায়ের জাদু ভাবি নিশ্চয় তৈরি করে দিয়েছে, তাই না ভাই? হ্যাঁ রে, তোর ভাবি অনেক রকমের চা তৈরি করতে পারে। তোর চা ভালো লেগেছে? আমার ভীষণ ভালো লেগেছে। দেখো, এই গায়ে সবাই তোমার চায়ের প্রশংসা করবে আর তোমার কাছে চা খেতে আসবে, কিন্তু তুমি শুধু এই রাস্তায় রাস্তায় চা বিক্রি করো না, বাজারে যাবে। বাজারে আমার দোকানের সাথেই তুমি চায়ের দোকান দিবে। বাজারে গেলে যদি জমিদার মশাই কিছু বলে? তুই তো জানিস আমি জমিদার মশাইয়ের ওখানে কাজ করতাম, উনি আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। আর এখন যদি আমি বাজারে গিয়ে চা বিক্রি করি আর উনি আমার চা বিক্রি করা বন্ধ করে দেন, তাহলে আমার কি হবে? দরকার নেই বাবা, আমি রাস্তায় রাস্তায় চা বিক্রি করব। জমিদার মশাই কি বা বলবি? ওখানে যারা আমরা বাজারে দোকান দিয়েছি তারা জমিদার মশাইকে খাজনা দেয়। তুমিও না হয় জমিদার মশাইকে খাজনা দিয়ে দেবে, তাহলে তো জমিদার মশাই কিছু বলতে পারবে না। আমি বলছি তুমি চলো, তুমি বাজারে দোকান দাও, তোমার অনেক উপকার হবে। তুই এত করে বলছিস যখন, তাহলে না হয় যাব। ঠিক পরের দিন থেকে সুজন বাজারে গেল চা বিক্রি করতে। সুজন ভাই, তোমার চায়ে কি দিয়েছো বলো তো? এত সুন্দর, এখন মনে হচ্ছে
এই চায়ের লোভে আমাকে বাজারে বারবার আসতে হবে। সত্যি সুজন, চাটা কিন্তু দারুণ হয়েছে। আমি এত সুন্দর লেবুর চা এর আগে কখনোই খাইনি। আপনাদের সকলের চেয়ে এত ভালো লেগেছে তা দেখে আমার খুব ভালো লাগছে। কি রে সুজন, তুই এখানে চা বিক্রি করছিস? এই জন্য তুই আমার ওখানে কাজ ছাড়লি তাই না? ইচ্ছে করে তুই আমার ওখানে কাজ ছেড়েছিস তাই না? আর তুই কি ভেবেছিস তোকে এখানে চা বিক্রি করতে দেবো আমি? জমিদার মশাই, আমি অসুস্থ ছিলাম জন্যই আপনার ওখানে একদিন কাজে যেতে পারিনি। সেই জন্য তো আপনি নিজেই আমার কাজ বন্ধ করে দিলেন। এখন আমাকে কিছু করে তো সংসার চালাতে হবে, আর তাই এখানে চা বিক্রি করছি। আপনি দয়া করে আমার এই কাজটা বন্ধ করে দেবেন না। জমিদার মশাই, সুজনকে এখানে চা বিক্রি করতে দিন। সবার সুজন ভাইয়ের চা অনেক ভালো লাগে, সবাই অনেক তৃপ্তি করে তার চা খায়। আপনি এটা বন্ধ করবেন না দয়া করে। ঠিকই তো জমিদার মশাই, আর আমরা এখানে সবাই খাজনা দিয়েই জিনিসপত্র বিক্রি করি, আর সেরকম ভাবে সুজন খাজনা দিয়ে না হয় তার চা বিক্রি করবে। দয়া করে আপনি এখানে মানা করবেন না, সে তো তার কর্ম করে খাচ্ছে। হ্যাঁ জমিদার মশাই, আমরা সবাই চাই সুজন ভাই এখানে চা বিক্রি করুক, আর সুজন ভাইয়ের চা আমরা সবাই পছন্দ করি। ঠিক আছে, যদি আজ বিকেলের মধ্যে আমার সব খাজনা মিটিয়ে দিতে পারে তাহলে কাল থেকে ও বাজারে বিক্রি করবে, আর যদি না পারে তাহলে এই বাজারেও আর আসতে পারবে না। সুজন ভাই এখন কি করবে? বিকেলের মধ্যেই তো খাজনার সব টাকা পরিশোধ করতে হবে। সেই চিন্তা করিস না রে ভাই, আমার বউ অনেক বুদ্ধিমতী। সে আমাকে আগেই বলেছিল জমিদার মশাই নিশ্চয়ই আমার কাছে খাজনার টাকা চাবে, তাই খাজনার টাকা আগে আমি জোগাড় করে রেখেছি। আজ বিকেলের মধ্যে জমিদার মশাই হাতে তা তুলে দেব। বাহ, তাহলে আর কোনো চিন্তাই রইল না। এখন থেকে তোমার এই লেবু চা আমরা প্রতিদিনই খেতে পারবো। কি বলো সবাই? এরপর থেকে সুজন রোজ লেবু চা বিক্রি করত, আর তার লেবু চায়ের সুনাম গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়ল। লেবু চায়ের জাদুর জন্য সুজনের সব দুঃখ কষ্ট দূর হয়ে গেল। কাকন আর কলি দুই বান্ধবী। কাকন ছিল অনেক সহজ সরল, আর অন্যদিকে কলি ছিল অনেক হিংসুটে। তারা দু বান্ধবী রোজ জঙ্গল থেকে ফুল এনে মালা বানিয়ে তা বাজারে বিক্রি করত। একদিন সকালে কাকন অসুস্থ থাকায় কলি একাই গেল ফুল তুলতে। কাকন তো আজ জঙ্গলে এলো না, তাই আজকে জঙ্গলে যাব না। আজ বরং শিউলি কাকিমার গাছ থেকে ফুল তুলে মালা গাঁথবো। মনে হচ্ছে শিউলি কাকিমার গাছে অনেক ফুল হয়েছে, তবে কাকা বাবু যদি একবার দেখে নেয় তবে তো আমাকে অনেক বকবে। না, আমি বরং চুপি চুপি ফুলগুলো তুলে নিয়ে যাই। কিন্তু শিউলি কাকিমার ফুল গাছ থেকে ফুল তুলতে গিয়ে তাড়াহুড়া করে একটি ডাল সে ভেঙে ফেলল। শব্দ শুনে শিউলি কাকিমা ঘর থেকে বেরিয়ে এলো। এই কে কে রে? কে আমার গাছের ডাল ভাঙে? নিশ্চয় কলি। এই তো ঠিক আমি ধরতে পেরেছি। তা বলি, ফুল তুলতে এসেছিস নাকি গাছের ডাল ভাঙতে এসেছিস? তুই যখন আমার গাছে ফুল তুলিস তখন একটা না একটা ক্ষতি করেই ছাড়িস। কাকনও তো ফুল তোলে, কই তোর মতো ডাল তো ভাঙে না। হয়েছে হয়েছে, শুধু কাকনের প্রশংসা আর কাকনের প্রশংসা। আমি আরো ফুল তুলে নিয়ে যাব তোমার গাছ থেকে, কি করবে করো। আজ একটা ফুলও রাখবো না তোমার গাছে। মগের মূল্য পেয়েছিস? এটা ফুল গাছ কি তোর নাকি আমার? হতভাগা অলক্ষী মেয়ে একটা। কি বললে কি? আমি হতভাগা? আমি অলক্ষী?
তোমার বাপ হতভাগা, বেশি কথা বললে ফুল গাছের গোড়া ধরে উপড়ে দেব। যত সব। এ কথা বলে কলি সেখান থেকে চলে যায়। অনেক বেয়াদব মেয়ে দেখেছি, কিন্তু এই কলি মেয়েটার মতো বেয়াদব মেয়ে কোথাও দেখিনি। বড়দের সাথে এরকম অসভ্যতামি করার ফল ও একদিন না একদিন ঠিকই পাবে। পরের দিন সকালে কাকন গেল কলিকে ডাকতে, জঙ্গল থেকে ফুল তুলতে আনার জন্য। কলি, এই কলি, যাবি না আজকে ফুল তুলতে? হ্যাঁ যাবো তো, দাঁড়া আমি ঝুড়িটা একটু নিয়ে আসি। আচ্ছা, তাড়াতাড়ি ঝুড়িটা নিয়ে আয়, আজ এমনিতেই অনেক দেরি হয়ে গেল, আবার ফুল তুলে বাজারে যেতে হবে। এরপর কাকন আর কলি বেরিয়ে পড়ল ফুল তোলার জন্য। জঙ্গলে গিয়ে তারা দুজনে জঙ্গলে একটা গাছ থেকে ফুল তুলছিল, আর ঠিক তখনই তাদেরকে এক বুড়ি ডাকলো। এই যে মেয়েরা, আমাকে দুটো ফুল তুলে দিতে পারবে? কেন গো, নিজের কাজ নিজে করতে পারো না? অন্য কাউকে দেখলে শুধু কাজ করে নেওয়ার বাহানা। মারে, বুড়ি হয়ে গেছি, এখন আর ফুল তুলতে পারি না। ফুল তুলতে আমার অনেক কষ্ট হয়। তা তোমার কষ্ট হয় আর আমাদের কি আরাম লাগে নাকি? আচ্ছা কলি, তুই এমন করছিস কেন? বেচারা বুড়ি মায়ের বয়স হয়েছে না, পারে না বলেই তো আমাদেরকে বলছে। বুড়িমা, ও বুড়িমা, তুমি কিছু মনে করো না তো। তুমি যেমন ভাবছো কলি কিন্তু তেমন না। দাও দেখি, ফুলের ঝুড়িটা আমাকে দাও, আমি তোমার ফুল তুলে দিচ্ছি। এই কথা বলে কাকন ফুল তোলা ঝুড়ি নিয়ে ফুল আনতে যায়। তখন কাকনকে কলি বলে, এই কাকন, তোকে যে আমি বললাম তুই শুনতে পেলি না? তারপরেও এই বুড়িকে কেন ফুল তুলে দিচ্ছিস? আহ কলি, তুই এমন করে কেন বলছিস? বুড়িমা তো অসুস্থ মানুষ, তাই তাকে ফুল তুলে দিচ্ছি। কাকন বুড়ি মায়ের ফুলের ঝুড়ি ফুল দিয়ে ভরিয়ে এনে বলল, বুড়িমা, এই নাও তোমার ফুল, কোথায় রাখবো বলো তো দেখি। একটু কষ্ট করে ঘরে রেখে আয় না মা। বলি, বসতে দিলে শুতে ইচ্ছে হয় নাকি? ফুলগুলো তুমি নিজে রাখতে পারছো না বুড়ি? তা বটে, ঘরে রেখে আসতে পারতাম, তোরা যখন এনে দিয়েছিস একটু কষ্ট করে ঘরে রেখে আয় না মা। ঠিক আছে বুড়িমা, আমি তাই রেখে আসছি। এই কথা বলে কাকন ফুলের ঝুড়িটা বুড়ির ঘরে রাখতে গিয়ে দেখলো বুড়ির ঘরে অনেকগুলো ফুলের ঝুড়ি, আর সব ঝুড়িগুলো নানা রকমের ফুলের ভরা। ও মা বুড়িমা, এত ফুল তোমার ঘরে? এত ফুল দিয়ে তুমি কি করবে শুনি? ফুল কই দেখি দেখি, শর্ত। ও মা, এতগুলো ফুলের ঝুড়ি, এতগুলো ফুলের ঝুড়ি তুমি কোথায় পেলে শুনি? নিশ্চয় মানুষের কাছ থেকে ধান্দা করে নিয়েছো। আরে না না, মানুষের এক একজনের এক এক রকমের শখ থাকে, আমারও তেমন ফুল তুলে জমা করাটা একটা শখ রে মা। ও মা বুড়িমা, ওই ঝুড়িটা তো দেখছি সোনার ঝুড়ি, ওই ঝুড়িটা তুমি আমাকে দেবে? তোর কাছে তো একটা ঝুড়ি আছে, আবার ঝুড়ি কি করবি তুই? তাহলে কি না থাকলে দিতে? হ্যাঁ, তা দিতাম বই কি। আচ্ছা বুড়িমা, আজ তাহলে আমরা আসছি, কাল আবার আসবো তোমার ফুল তুলে দিতে। এই কলি, চল, অনেক বেলা হয়ে গেছে। এরপর বাড়িতে ফিরে কলি ভাবতে লাগলো কি করে ওই বুড়ির কাছ থেকে সোনার ঝুড়িটা নেওয়া যায়। যে করেই হোক, ওই বুড়ির কাছ থেকে আমাকে সোনার ঝুড়িটা নিতেই হবে। একই রে মা, কোথায় যাচ্ছিস তুই? আজ ফুল তুলতে যাবি না? ফুল তুলতেই তো যাচ্ছি বাবা। তাহলে ঝুড়ি নিচ্ছিস না কেন? ফুল তুলে কিসে করে আনবি তুই? বাবা, আমি আজ ইচ্ছে করে ফুল তুলতে যাওয়ার সময় কোনো ঝুড়ি নিইনি। কেন রে মা? এরপর কলি তার বাবাকে সব কথা খুলে বলে।
সব কথা শুনে তার লোভী বাবা বলে, বলিস কি রে মা, আমরা সোনার ঝুড়ি পাবো? কিন্তু ওই বুড়িটা তো বুঝে যাবে তুই ইচ্ছে করে ঝুড়ি নিসনি সোনার ঝুড়ি পাওয়ার জন্য। তাহলে আমি কি করব বাবা? তুই তোর ঝুড়িটা নিয়ে যা, আর আমি যা যা বলছি তাই তাই করবি কিন্তু। এরপর কলি তার বাবার কথা মতো ঝুড়িটা নিয়ে কাকুনির বাড়ি যায়। কাকন, এই কাকন, ডাকের কোনো উত্তর দিচ্ছিস না কেন? কোথায় গেলি? এই তো আমি। তা তুই এত সকাল সকাল ফুলের ঝুড়ি নিয়ে হাজির হলি যে? তা এত সকালে কেন আজ? আর বলিস না, কাল ফুল তুলে নিয়ে যাওয়ার পর ছাগলে সব ফুল খেয়ে ফেলেছে, তাই আর সকাল সকাল এসেছি। তুই যাবি নাকি? হ্যাঁ, যাবো তো, চল। এরপর কাকন আর কলি দুজনে আবার ফুল তুলতে জঙ্গলে যায়। তাড়াতাড়ি কর তো কলি, বাড়ি ফিরতে হবে। আমি বুড়িমাকে কয়েকটা ফুল তুলে দিয়েই বাড়ি ফিরবো। আরে দাঁড়া দাঁড়া, এত কিসের তাড়া তোর? তুই এদিকটাই ফুল তোল, আমি একটু ওদিকটায় গিয়ে ফুল তুলে নিয়ে আসছি। এরপর কলি কাকনের থেকে একটু আড়ালে গিয়ে তার ফুলের ঝুড়িটা ভেঙে ফেলে। আর একটু পর সে কাকনের কাছে ফিরে এসে বলে, এই দেখ কাকন, আমার ফুলের ঝুড়িটা কিভাবে ভেঙে গেল। এ কি রে, কি করে এটা হলো? আমি ওদিকে ফুল তুলতে গিয়ে একটা গাছের গোড়ায় ধাক্কা খেয়ে পড়ে যাই, আর অমনি আমার ছুরিটা ভেঙে গেল। তখনই তাদের কথা শুনে বুড়ি ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। কি রে, তোরা সাত সকালে এখানে কি করছিস বাছা? ফুল তুলতে এসেছিলাম গো বুড়িমা, দেখোই না আমার ফুল তোলা ছুরিটা আজ কিরকম করে ভেঙে গেছে। এবার আমি ফুল তুলে কিভাবে নিয়ে যাব বলো তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই আর চিন্তা করিস না। চল আমার ঘরে চল, তোরা ওখান থেকে তোরা দুজনে দুটো ছুরি নিয়ে নিস। তুমি সত্যি বলছো বুড়িমা? চলো চলো, তাড়াতাড়ি চলো, আমাকে আবার বাড়িতে ফিরে মালা বেচতে যেতে হবে। এরপর কাকন আর কলি দুজনে বুড়ির ঘরে গেল, আর বুড়ি তাদেরকে বলল, তোদের দুজনার যার যেটা ইচ্ছে সেটা ঝুড়ি বেছে নে। বুড়িমা, আমি ওই সোনার ঝুড়িটা নেব। নে নে, তোর যেটা খুশি তুই সেটাই নে। কাকন, মা, তুইও একটা নে না। তোমার যেটা খুশি তুমি আমাকে সেটাই দাও গো বুড়িমা। নে, ধর দেখি, তুই এই ঝুড়িটা নে। এরপর তারা বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে সে ঝুড়িতে ফুল তুলে নিয়ে বাড়িতে ফিরল। বোকা বুড়ি আমাকে সোনার ঝুড়িটা দিয়ে দিল। এই সোনা বিক্রি করে আমি অনেক টাকার মালিক হব। দরকার নেই আমার 2 টাকার ফুলের ব্যবসা করার। এই কথা বলে কলি যেই ফুলের ঝুড়িটা উপর করে ফেলতে যাবে তখনই সোনার ঝুড়িটা কালো রং ধারণ করে, আর সাথে সাথে কলির পুরো শরীর কালো বর্ণ ধারণ করে। এই কি হলো? আমার চেহারার এই কি হাল হলো? দুষ্ট বুড়ি আমার এই কি সর্বনাশ করলো? হঠাৎ করে বুড়ি সেখানে হাজির হলো। দুষ্ট বুড়ি, তুই এটা কি করলি? আমাকে ঠিক করে দে বলছি আমাকে। আর যে ঠিক হবে না, তুই যেমন কর্ম করেছিস তেমন ফল পেয়েছিস। তোর লোভে তোর এ ফল হয়েছে। এই কথা বলে বুড়ি সেখান থেকে চলে যায়। আর এদিকে কাকন যে এই ফুলগুলো ঢালতে গেল সেখান থেকে অঝরে সোনার ফুলের বৃষ্টি পড়তে শুরু করলো। সোনার ফুল, এত সোনা! বুড়িমা গো, তোমাকে অনেক ধন্যবাদ গো। তো বন্ধুরা,
কখনো কারো জিনিস দেখে লোভ করতে নেই। লোভের পরিণাম সবসময় খারাপই হয়। ধন্যবাদ। এই গ্রামে কাকুর নামে এক মেয়ে তার মায়ের সাথে বসবাস করত। তার একটা বিশেষ গুণ ছিল, সে নিজের হাতে মেহেন্দি পাতা বেটে তা দিয়ে সুন্দর করে হাতে ডিজাইন করতে পারত। এর জন্য তার গ্রামে অনেক সুখ্যাতিও ছিল। গ্রামের সবাই তার হাতে মেহেন্দি পরত। মা, আমি মেহেন্দি পাতা তুলতে যাচ্ছি। আজ বিকেলে তো তুলিদের বাড়িতে যেতে হবে। তুলির আজকে বিয়ে, তার হাতে আজ মেহেন্দি পরিয়ে দিতে হবে মা। ঠিক আছে মা, সাবধানে যাস। আচ্ছা মা, তুমি চিন্তা করো না, আমি সাবধানে যাব। এই কথা বলে কাকন চলে গেল। গ্রামের শেষ প্রান্তে কাকনদের বাড়ি, আর তার সাথে বিশাল এক বন। চারিদিকে গাছপালা, আকাশটা যেন ঢেকেই রেখেছে। এদিকে কাকন মেহেদি পাতা তোলা শেষে যখন বাড়ির দিকে যাবে, ঠিক তখনই আকাশ থেকে একটা পাখি আহত অবস্থায় ধপ করে এসে কাকনের পায়ের কাছে পড়ল। আহারে, মনে হচ্ছে শিকারের আঘাতে চোট পেয়ে এখানে এসে পড়েছে, খুব লেগেছে বোধহয়। দাঁড়া, আমি তোর জন্য ওষুধি পাতার ব্যবস্থা করছি। ওটা লাগালে আর তোর কোনো কষ্ট হবে না, বুঝলি? এরপর কাকন বন থেকে ওষুধি পাতা জোগাড় করে তার ক্ষত স্থানে ভালো করে লাগিয়ে দিল। এই তো, এবারে তুই সুস্থ হয়ে উঠবি। তুমি আমাকে বাঁচালে, তোমাকে অসংখ্য ধন্যবাদ গো। আরে, তুই তো দেখি কথাও বলতে পারিস। হ্যাঁ গো, আমি কথা বলতে পারি। আমার নাম হচ্ছে অলকা। বাহ, ভারী মিষ্টি নাম তো তোর। এই যা, তোর সঙ্গে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে। মা মনে হয় ওদিকে চিন্তা করতে শুরু করে দিয়েছে। আমি আজকে আসি রে, অন্যদিন না হয় তোর সঙ্গে অনেক অনেক গল্প করব। এই কথা বলে কাকন তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিল। আর ওদিকে কাকনের মা মেয়ের ফিরতে দেরি হচ্ছে বলে অনেক চিন্তা করছে। কি রে মা, তোর এত দেরি হলো কেন? আমি তো তোর জন্য চিন্তায় চিন্তায় মরেই যাচ্ছিলাম। তুই কত ঝুঁকি নিয়ে ওই বনটাতে যাস বলতো? বাধা দিলেও তো তুই শুনিস না। কি করে শুনবো বলো তো মা? ওই মেহেন্দি করেই তো আমাদের সংসারটা চলে। আর দেখো, আমি তো চলে এসেছি, আমার কিছুই হয়নি। তুমি আমার জন্য এত চিন্তা করো না তো মা, আমি ঠিকই থাকবো। এইরকমভাবে কাকন আর তার মায়ের বেশ ভালোই দিন কেটে যাচ্ছিল। আর এদিকে অলকার সঙ্গে তার বেশ ভালোই বন্ধুত্ব গড়ে উঠেছিল। হঠাৎ একদিন আকাশ মেঘলা করে অনেক বৃষ্টি পড়তে শুরু করলো। মা রে, বাইরে তো অনেক বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে তুই আর আজকে যাসনি। যেতে তো হবে মা, আজ বিকেলে যে রাজকুমারীকে মেহেন্দি পরাতে যেতে হবে, তার জন্য তো আমাকে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে মা। ঠিক আছে রে মা, সাবধানে যাস তুই। এরপর কাকন বৃষ্টিতে ভিজে মেহেন্দি পাতা আনতে গেল। প্রচণ্ড বৃষ্টিতে ভেজার কারণে কাকনের অনেক ঠান্ডা লাগলো, আর ঠান্ডায় সে অসুস্থ হয়ে পড়ল। খুব জ্বর আসার কারণে সে বিছানা থেকে উঠতে পারছিল না। মা, ও মা। মানা করেছিলাম তোকে আমি যেতে, এখন দেখলি তো শরীরের কি হাল করলি তুই। কিন্তু মা, রাজবাড়িতে তাহলে কে যাবে? সেটা তোকে ভাবতে হবে না মা,
এখন তুই শুয়ে থাক, আমি কবিরাজ মশাইকে ডেকে আনি। এই কথা বলে কাকনের মা সেখান থেকে চলে যায়। কিন্তু একজন আড়াল থেকে সব কথা শুনে নেয়। সে আর কেউ না, সে হলো আসলে বৃষ্টির কারণে কাকনের সাথে অলকার দেখা হয়নি বলে সে খুঁজতে খুঁজতে তার বাড়িতে চলে আসে। আহারে, সখী খুব অসুস্থ, আর ওদিকে রাজবাড়িতে না গেলেও বিপদ। না, আমাকে কিছু একটা তো করতেই হবে। সখী, তুমি কোনো চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। এই কথা বলে অলকা পরিণত হলো এক সুন্দর পরীতে। অলকা আসলে কোনো পাখি নয়, সে হচ্ছে অরণ্যের একটা পরী। তুমি একদমই চিন্তা করো না সখী, আমি তোমার রূপ নিয়ে আমি যাব রাজবাড়িতে। কি গো মেয়ে, তোমার আসতে এত দেরি হলো কেন? বৃষ্টির কারণে আটকা পড়েছিলাম। ঠিক আছে, তাড়াতাড়ি যাও, রানীমা তোমাকে ডাকছে। কাকন রাজকুমারীর কাছে গেল এবং সুন্দর করে রাজকুমারীর হাতে মেহেদি পরিয়ে দিল। বাহ, সত্যি তো, তুমি খুব ভালো মেহেদি পরাতে পারো। ধন্যবাদ রানীমা। এরপর কাকন তার পারিশ্রমিক নিয়ে চলে যেতেই রাজকন্যা দেখল তার হাতের মেহেদি সোনার মতো চকচক করছে। এ কি করে সম্ভব? এত তাড়াতাড়ি মেহেদির রং এলো কি করে, তাও আবার সোনার মতো চকচক করছে? রাজবাড়িতে সবাই রাজকন্যার হাত জোড়া দেখে একেবারে অবাক। আর সঙ্গে সঙ্গে এই ঘটনা চারিদিকে ছড়াতে লাগলো। এদিকে কাকন একটু সুস্থ হয়ে উঠেছিল, কিন্তু বাড়ির সামনে এত হই হট্টগোল দেখে সে বলল, মা, বাইরে এসব কি হচ্ছে গো? কারা এসেছে? সবাই মেহেন্দি পরার জন্য এসেছে রে মা। তুই নাকি রাজবাড়িতে গিয়ে রাজকন্যার হাতে সোনার মেহেন্দি পরিয়ে দিয়ে এসেছিস। কিন্তু মা, আমি তো এখানেই শুয়েছিলাম, আমি কি করে গেলাম? সেটাই তো রে মা, আমিও তো কিছুই বুঝতে পারছি না। দাঁড়া, তুই এখানে বসে থাক, আমি গিয়ে ওদিকটা একটু সামলাই। তার মায়ের চলে যাওয়ার পর সেই পাখিটা এলো তার কাছে। সখী, তুমি কেমন আছো? আমি ভালো আছি সখী। তোমাকে একটা কথা বলার ছিল। তুমি অসুস্থ ছিলে বলে আমি তোমার রূপ ধরে রাজবাড়িতে গিয়েছিলাম। কিন্তু তুমি এসব কি করে করলে? এই কথা বলার সাথে সাথে পাখিটি তার আসল রূপে ফিরে আসে। আসলে কাকন, আমি কোনো পাখি নই, আমি হলাম এক পরী। সেদিন তুমি আমার বিপদে সাহায্য করেছিলে, তাই আমি তোমার বিপদে সাহায্য করার জন্য এসেছিলাম। পরীরাজ্যে সোনার মেহেন্দি পাতা বেটে আমি রাজকুমারীর হাতে পরিয়ে দিয়েছিলাম, তাই রাজকুমারীর হাতের রং সোনার মতো হয়ে গিয়েছিল। কিন্তু এখন তো সবাই সোনার মেহেন্দি পরতে যাচ্ছে, এখন আমি কি করব? এই নাও সখী, এটাতে যদি তুমি সাধারণ মেহেদি পাতাও বাটো তাহলেও তার সোনার মতো রং হবে। এখন আমাকে পরীরাজ্যে ফিরে যেতে হবে। তুমি ভালো থেকো সখী। তুমি আমার অনেক উপকার করেছো সখী, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর থেকে কাকন সবাইকে সোনার মেহেদি পরিয়ে দিত, আর তাদের দুঃখ কষ্ট সব দূর হয়ে যেতে লাগলো। আর তারা মা মেয়ে মিলে অনেক সুখে শান্তিতে থাকতে লাগলো।